নাকি না ভাই, এটা খালি নাকি তিনটাই কমপ্লিট? হয়েছিল, এটা পুরোটা হয় নাই। আচ্ছা, সো এইখানে তো আমরা একটু বুঝলাম যে নাইট্রোজেন কেন 78 মোল। আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়াল অ্যামাউন্ট হচ্ছে 100, দেওয়া ছিল 100 মোল, টোটাল মোল সংখ্যা 100। তো NH3 হচ্ছে 22%, সো বাকি থাকলো হচ্ছে 78, এবং 78 দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। নাইট্রোজেন কত, নাইট্রোজেনের রেশিওটা দেখো, এই রেশিওটা কিভাবে বের করবো? এই যে 1/4, এটার রেশিওটা কিভাবে আসলো আসলে? এই যে এইটাকে 1/2 আর 3/2, এটা রেশিও নিল সি হাফ আর 3/2, মানে তাদের জাস্ট কোএফিশিয়েন্টটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে আলটিমেটলি পাওয়া গেল 1:3। তার মানে 78 এর 4 ভাগের 1 ভাগ হবে হচ্ছে নাইট্রোজেন, আর 4 ভাগের 3 ভাগ থাকবে হাইড্রোজেন। সেখান থেকে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মোল নাম্বারটা পেয়ে গেলাম। এতটুকু বুঝছো কিনা দেখো। পুরোটা একটু প্রথম থেকে আবার বুঝিয়ে দিবেন, এটা রেশিও কেন করলাম? আচ্ছা, সো ফার্স্টে বলে দেওয়া হচ্ছে 100, আমি ধরে নিলাম 100 মোল এখানে প্রেজেন্ট এবং 22% অ্যামোনিয়া। তো 100 থেকে 22 মাইনাস দিয়ে আমার কাছে থাকলো 78 মোল। এখন এই 78 মোল কি কি? হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে হচ্ছে 78 মোল। এখন এই 78 এর মধ্যে কে কতটুকু, এটা আমি কিভাবে জানবো? কতটুকু নাইট্রোজেন থাকবে, কতটুকু হাইড্রোজেন থাকবে, এটা আমার জানার উপায় হচ্ছে তাদের কোএফিশিয়েন্টটা, রিঅ্যাকশনে তাদের কোএফিশিয়েন্টটা। সো নাইট্রোজেন থাকবে হচ্ছে হাফ আর হাইড্রোজেন থাকবে 3/2, সো হাফ আর 3/2। এখান থেকে আমি কি বুঝলাম যে এই 78 মোলের মধ্যে রেশিওটা কত হবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রেশিওটা কত হবে সেটা বুঝলাম, তাদের কোএফিশিয়েন্ট ইউজ। তো সেখান থেকে আমি বের করলাম যে 1/2:3/2 মাল্টিপ্লাই করে 1:3। তো 1:3, তার মানে 1 + 3 4, তার মানে নাইট্রোজেন কতটুকু থাকবে? 1/4 of 78, আর হাইড্রোজেন কতটুকু থাকবে? 3/4 of 78। বুঝতে পারছো? 1/4 3/4 টা বুঝলাম না। আচ্ছা, সাপোজ আমি পার্সিয়াল যদি বলি তোমার কাছে ধরো টোটাল কোনো জায়গায় 10 টাকা আছে, আমি বললাম যে রাওয়াদ আর বদরুল 3:2 রেশিওতে পাবে। হ্যাঁ, এটা তুমি কিভাবে বের করবা কে কত পাবে? 99 এরকম ম্যাথ ছিল না, অনুপাতের রেশিও। জেনারেল এই ম্যাথে ম্যাথগুলো কি তেমন ভালো করিনি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। সো এটা চিন্তা করে দেখো, সাপোজ এখানে 10 টাকা আছে, রাওয়াত আর বদরুল আর আর বি 3:2 রেশিওতে পাবে। ভালো কথা। তাহলে আমি কি করব, ফার্স্টে এটা কে কত টাকা পাবে কিভাবে বের করব? 3 + 2 ফার্স্টে 5 করে নিব। এরপর রাওয়াত পাবে কত? 3/5 of 10, মানে মাল্টিপ্লাই 10, আর বদরুল পাবে কত? 2/5 of 10। আচ্ছা ভাই, এখন বুঝছি। এখানে সেম কাজটা করা হচ্ছে। রাওয়াত কি বুঝছো এখন? নাফিস, তাহমিদ? জি ভাই, বুঝতে পেরেছি। বুঝছি ভাইয়া। তো এরপর আমরা নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া সবার ইকুইলিব্রিয়ামে মোল নাম্বার পেয়ে গেলাম, এবং মোল নাম্বার পাওয়ার পর তার কাজ শেষ না, আমার তো কেপি বের করতে বলছে। এরপরের কাজটা তোমরা করো। তোমাকে যদি রিঅ্যাকশনটা এভাবে দেওয়া থাকবে N2 3H2 2NH3, তাহলে চেঞ্জ কোথায় আসতো? ম্যাথের কোন পার্টে চেঞ্জ আসতো? হ্যাঁ, যে ভাই N2:H2 ওই পার্টটাতে চেঞ্জ আসছে। অনুপাতে আসলে চেঞ্জ আসতো না, অনুপাত তো 1:3 থাকতো, তাই না? এখনো 1:3 চেঞ্জ, আমি ওইটা বসালে 1:3 থাকতো, সেখানে চেঞ্জ আসতো না। বাট কেপি কিন্তু সেম হইতো না, তখন কেপি কিন্তু আলাদা হইতো।
রাইট, হ্যাঁ তখন 12 আর সমান 22 হইতো, তবে এইটা এখানে ম্যাথে করবে না, একটু পর্যন্ত ঠিক থাকতো আসলে। 12 তুমি যদি ওভাবে করতে চাও ঠিক আছে, বাট এতটুকু পর্যন্ত সেম রাখা পসিবল। এরপর চেঞ্জ হতে পাওয়ার গুলোতে, এখানে পাওয়ার বসতো কত, এখানে পাওয়ারটা চেঞ্জ হইতো, এখানে পাওয়ারটা চেঞ্জ হইতো, বুঝতে পারছো? এখানে 1/3 দিল কেন পাওয়ার? বুঝিনি ভাই। আচ্ছা এটা 1/3 ভুল লিখছে, তো এটা 1/3 হবে না, সরি, এটা 1/2 হবে। যাই তো আর কি। কিন্তু এটা যাওয়ার জন্য আমার তো হচ্ছে ইনিশিয়াল মোল নাম্বার, আমার আগের কেস গুলোতে কি হইতো যে ইনিশিয়াল মোল নাম্বার ধরে নিতাম 1, নাইট্রোজেনের 1, হাইড্রোজেনের 1 বা 3, সেখান থেকে মাইনাস করতাম। এখানে তো নাইট্রোজেন হাইড্রোজেনের ইনিশিয়াল কোন অ্যামাউন্ট বলে দেওয়া নাই, রাদার এখানে হচ্ছে ইকুইলিব্রিয়ামের কথা দিয়ে মেন করা সবকিছু জিনিস, বুঝতে পারছো? মানে আগের কেস গুলোতে কিন্তু ইকুইলিব্রিয়াম নিয়ে কথা, এই যে এখানে ছিল কি যে শুরুতে শুরুতে 6 মোল নিছে, শুরুতে 5 মোল নিছে, শুরুতে 6 শুরুতে 5 আমি বসাইছি, তো সেখান থেকে 6 - x 5 - x এরকম করলে ভালো কথা। এখানে কিন্তু শুরুতে আমি কত নিব এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই আমার কাছে, বুঝতে পারছো? একটু আবার বলবেন কেন পারলাম না আগের ম্যাথগুলোর মতন করতে? এখানে শুরুতে দেখো ভাই 6 মোল দেওয়া 5 মোল দেওয়া, সো আমি এখানে ইজিলি শুরুতে 6 আর 5 ধরে নিতে পারছি, কোনো প্রবলেম হয় না। তারপর 6 - x করছি, 5 - x করছি, 2x করছি, ভালো কথা। কিন্তু এর পরের ম্যাথটাতে কিন্তু আমি শুরুতে কত ধরবো এরকম কিছু তো লেখা নাই, আমি এখানে কত ধরবো, মানে কেমনে 6 ধরবো না 5 ধরবো না কি ধরবো, এখানে তো কোনো ইনফরমেশন দিয়ে দেওয়া নেই আমি শুরুতে কত ধরবো। দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম থেকেই শুরু করতে হবে জিনিসটা, শুরুতে কত ছিল কতটুকু ডিকম্পোজ এরকম কোনো হিসাবে যাওয়ার সুযোগ নাই এই ম্যাথটাতে, বুঝছো? কেন মাইনাস করুন স্পেসিফিক ভাবে? 100 না করে তুমি 1 ধরলেও পারতো, হ্যাঁ তুমি যদি ধরতে যে সাম্যাবস্থা মোল সংখ্যা 1, তা 1 ধরতে পারতা, তাহলে সে কেসে এখানে 0.22 রাখবে। মানে যত মোলই ধরো না কেন তুমি ইকুইলিব্রিয়ামে তার 22% অ্যামোনিয়া রাখতে হবে আর কি। ও বুঝছি ভাই। আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস 78 অফ 1/4 না, এই 1/4টা কিভাবে আসলে একটু আবার বলবেন? হ্যাঁ, ওই এক্সাম্পলটা 10 টাকা আছে, 3:2 তে ডিভাইড করা হচ্ছে, তাহলে এই এ কত পাবে, 3/5 অফ 10, তাই না? তাহলে এখানে কত পাবে, 1/4 অফ 78, জি ভাইয়া, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা যেমন এই এই ম্যাথটা দেখো, এখানে কিন্তু শুরুতে বলে দেওয়া এখানে 1 মোল এখানে 3 মোল, সো এখানে আমি এখানে 1 দিয়ে দিলাম 3 দিয়ে দিলাম, এরপর NH3 ইচ্ছা মতো বানাইলাম, ঠিক আছে? এটা তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। বুঝছে না? হ্যাঁ স্লাইড চেঞ্জ একটা হয়ে গেছে। কোশ্চেনে চলে গেছি। হ্যাঁ ভাইয়া। ও স্যার সরি, হ্যাঁ ঠিক আছে। তারপর তোমার কি আসছে ভাই? একটা মিনিট ভাই, ক্যালকুলেশন হচ্ছে। বুঝিনি। এই যে এখানে যে ইউনিটটা লেখা এটা কিভাবে লিখবো? তো ইউনিটটা লেখা সেটা হচ্ছে ওই বললো এখানে ডেল এন এর ভ্যালুটা কত সেটা ফার্স্টে বের করি। ডেল এন এর ভ্যালু হচ্ছে, সেটা বলছি, কিন্তু এভাবে কি লিখবো নাকি এই যে মোল না পার? তোমরা মোল বাই লিটার টু দি পাওয়ার -2 এটা দিলেও হবে। আচ্ছা ভাই বুঝছি। আর তুমি চাইলে এটাও লিখতে পারো যে লিটার স্কয়ার
বাই মোল স্কয়ার তাও লিখতে পারো একই কথা। বুঝছি ভাইয়া। এরপরে যাই। এখন আমরা তো আলাদাভাবে কেপি বের করলাম, আলাদাভাবে কেসি বের করলাম। এখন হচ্ছে যদি আমি একটা কেপি জানি তাহলে কেসি কিভাবে বের করে ফেলা যায় সেটা বের করার চেষ্টা করবো। সো খুবই সিম্পল ফর্মুলা, কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। তো এখানে ডেল এনটাকে সেটা তো লাস্ট দিনই বললাম যে মোল নাম্বার ডিফারেন্স। ডেল এন হচ্ছে প্রোডাক্টের মোল নাম্বার, মানে প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার, সহজ জিনিস। এবং আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। আর সম্বন্ধে আমরা আরো বেশি জানবো হচ্ছে যখন কেমিস্ট্রি সেকেন্ড পেপারে দেখবো, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, তখন ভালো জানবো। আরো আপাতত জেনে রাখবো আর এর ভ্যালু 0.0821। আর আরেকটা ভ্যালু প্রেজেন্ট অ্যাকচুয়ালি 8.314, সেটা আমার যখন কাজে লাগে তখন দেখবো, আপাতত এটা মনে রাখি 0.0821। আর টি তো টেম্পারেচার কেলভিন, এটা তো বলার কিছু নাই। এবং কেসি কেপি ইউনিট যে কোনো কিছু হইতে পারে। এখানে মোল পার লিটার লিখছে, অ্যাকচুয়ালি তোমরা কি জানোই যে কেসি ইউনিট অলওয়েজ মোল পার লিটার নাও হতে পারে, কেপি ইউনিট অলওয়েজ এটিএম নাও আসতে পারে, অন্য কিছু আসতে পারে। ঠিক আছে, সহজ একটা ফর্মুলা এবং অ্যাপ্লিকেশন বেশ সহজ। আচ্ছা, এখানে আছে আর এর আরেকটা ভ্যালু দেখো 8.316। তাহলে কোশ্চেন হচ্ছে আমি কখন 8.316 ইউজ করব আর কখন 0.0821 ইউজ করব, মানে আমি বুঝবো কেমনে কোনটা আমার কখন ইউজ করা উচিত। এই কোশ্চেনটার আনসার হচ্ছে দ্যাট ইউনিট দিয়ে দেওয়া। খেয়াল করে দেখো এখানে 0.081 এর ইউনিটটা কি, লিটার অ্যাটম। তার মানে সেখানে ভলিউমের ইউনিট হচ্ছে লিটার যদি থাকে, প্রেসারের ইউনিট যদি এটিএম এ থাকে, অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকে, তখন হচ্ছে আমি 0.081 ইউজ করব। ঠিক আছে, আর যদি ভলিউমের ইউনিটটা থাকে হচ্ছে মিটার কিউবে, আর প্রেসারের ইউনিটটা থাকে প্যাসকেলে। প্যাসকেল মানে তোমরা জানো নিউটন পার মিটার স্কয়ার। তখন হচ্ছে আমি 8.316 ইউজ করব। আমি আরেকবার লিখি তাহলে, আমি হোয়াইট বোর্ডে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ভাই আপনার মাইক থেকে অনেক মানে উইন্ডের সাউন্ড আসছে, কথা ভালো মতো বোঝা যাচ্ছে না। বলো কি সবাই কি এভাবে শুনতেছো? সবার কি এরকম সাউন্ড আসতেছে? জি ভাই, একটা বাতাসের সাউন্ড আসতেছে। জি ভাইয়া। কখন 8.316 ইউজ করব আর কখন 0.01 ইউজ করব। সো প্রেসার, দেন হচ্ছে ভলিউম, আর তো প্রেসার যখন থাকবে অ্যাটমসফিয়ারিক ইউনিটে, ভলিউম যখন থাকবে লিটারে, তখন আর এর ভ্যালু আমি ইউজ করব 0.0821। আর যখন প্রেসার দেওয়া থাকবে হচ্ছে প্যাসকেলে, প্যাসকেল মিন্স হচ্ছে জানোই নিউটন পার মিটার স্কয়ার, এবং ভলিউম থাকবে মিটার কিউবে, তখন আমি আর এর ভ্যালু ইউজ করব 8.314। এটা একটু মাথায় রাখবা। সো এখন তুমি কেমনে বুঝবা যে প্রেসার এটিএম এ দিয়ে দেওয়া নাকি নিউটন পার মিটার স্কয়ারে দেওয়া? এটা হচ্ছে কেপি ইউনিট দেখলেই বুঝতে পারবা। দেখবে যে কেপি ইউনিটে যদি দেখো যে এটিএম টু দি পাওয়ার সামথিং, এটিএম স্কয়ার ওর যে -2 -3 যে কোনো কিছু, তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে আমাকে এটা ইউজ করতে হবে। আর যদি দেখো যে কেসির কেসে, এটা তো কেপি দিয়ে বুঝলাম, আর যদি কেসির কেসে দেখি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াইলো। কেসির কেসে যদি দেখি যে লিটারে দিয়ে ধরো মোল পার লিটার দিয়ে দেওয়া বা মোলার দিয়ে দেওয়া, তখন তো তুমি জানোই যে তোমার লিটার ইউজ করা হচ্ছে, তখন তুমি 0.081 ইউজ করবা। আর যদি এরকম দেওয়া থাকে, যেটার চান্স খুবই কম, যে মোল পার মিটার কিউব যদি দেওয়া থাকে আর ইন কেস, তখন মিটার কিউব দেওয়া থাকে 8.314 ইউজ করবা। তো আমাদের ম্যাথগুলোতে দেখবো আমরা মোস্ট অফ দ্য কেসই অ্যাটমসফিয়ারিক প্রেসার আর লিটারে দেওয়া থাকবে। সো মোস্ট অফ দ্য কেস দেখা যাবে আমাদের 0.081 ইউজ করতে হবে। 0.081 এর ইয়াটা কি, ইউনিট? এটা হচ্ছে লিটার
না লিমিট দেখলে বোঝা যাচ্ছে আসলে এখানে কি হচ্ছে। ওকে, তো এখন আমরা আবার স্লাইড থেকে চলে যাই। এখন আমরা কিছু প্র্যাকটিস করি। এটা এখন তোমরা একটু হোয়াইট বোর্ডটা আবার দেখানো যাবে? লিখতেছি। তো আমি যে কোনো ইউনিট ইউজ করতে পারি। আমি সেটা লিটার লিখতে পারি, মিটার কিউব লিখতে পারি, সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার লিখতে পারি, ডেসিমিটার কিউব লিখতে পারি, যে কোনো কিছু তো লেখা যায়। ওটার কথা বলতেছি। আমরা নরমালি লিখি লিটার, আর সেটা যদি মিটার কিউব লেখা হয় তার মানে কি এটা ইউজ করা হচ্ছে। তবে কেপি নট ইকুয়ালস টু ATM ইনভার্স টু নট ইকুয়াল না স্যার, এটা ইয়ার ইমপ্লাইজ দিচ্ছে। মানে যদি কোনো একটা জায়গাতে কেপির ইউনিট ফর এক্সাম্পল ধরলাম যে ATM টু দি পাওয়ার -2, তখন তুমি বুঝেই যাচ্ছ যে এখানে এটা ইউজ করা হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। বুঝছি। আচ্ছা, এটা তোমরা একটু ট্রাই করে দেখো তো পারা যায় কিনা। এবার জন্য এগুলাই না বলবো। আচ্ছা, এটা তো কেপিকেস এর কনসেপ্ট, এটাই লাস্ট না। এরপর আমরা চলে যাব পিএইচ এর কনসেপ্টে। পিএইচ এর কনসেপ্টটা হয়তো 2 দিন লাগবে, বা ফার্স্টটা পিএইচ, দেন হেন্ডারসন হাসেলবার্গ, এটাও পিএইচ এর কনসেপ্টই, এটাও পিএইচ। আচ্ছা হ্যাঁ, বিক্রিয়া তাপ নতুন একটা কনসেপ্ট। সো পিএইচ কনসেপ্ট হচ্ছে আরো 2 দিন লাগবে আজকে বাদে। এন্ড দেন বিক্রিয়া তাপের কনসেপ্টটা নতুন একটা, সেটা হচ্ছে হয়তো একদিন, হ্যাঁ একদিনে আশা করা যায় শেষ হয়ে যাবে। সো মানে এই চ্যাপ্টারের বেসিক নলেজ গেইনিং যদি বলো তাহলে আজকের পড়া 3টা ক্লাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা বোর্ড ক্রিয়েটিভে যাব। এরপর সময় থাকলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেয় বা ইউনিভার্সিটি কোশ্চেন আগে যাব আর কি। এই চ্যাপ্টার আসলে কি আগের বইতে, তোমরা তো জানো আগের বইতে অনেকগুলো চ্যাপ্টার ছিল, 17-18টা না এরকম সামথিং। আগের বইয়ের 3টা চ্যাপ্টার মিলে এটা একটা চ্যাপ্টার বানানো। সেই চ্যাপ্টারটা হচ্ছে 3টা ভাগ আর কি। 3টা ভাগ কি, একটা হচ্ছে আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে একটা ভাগ, শেষ হয়ে গেল যেটা, মানে এই যে এই ম্যাথটাই লাস্ট ম্যাথ কেপিকেসি, এটা হচ্ছে একটা ভাগ এই চ্যাপ্টারের। সেকেন্ড ভাগটা হচ্ছে, মানে সেকেন্ড ভাগটা হচ্ছে আগের বইয়ের আরেকটা চ্যাপ্টার নিয়ে গঠিত, যেটা হচ্ছে পিএইচ রিলেটেড আর কি। তো এখানে আমরা পিএইচ রিলেটেড বিভিন্ন ম্যাথ করি, আমাদের বডিতে কিভাবে কাজ করে, আর আউট মানে বাইরে কিভাবে কাজ করে পিএইচ জিনিসটা। সো আমরা তো জানি নরমালি এসিড দিলে হচ্ছে পিএইচ কমে, বেস দিলে বাড়ে। কখনো এটা এসিড দিলেও কমবে না, বেস দিলেও বাড়বে না, এরকম কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয় হচ্ছে এটাতে। আর দেন হচ্ছে এটা হচ্ছে একটা কনসেপ্ট। আর দেন পরের কনসেপ্ট হচ্ছে হিট রিলেটেড। হিট রিলেটেড কনসেপ্টটা হচ্ছে আমরা দেখি যে কোন একটা রিঅ্যাকশন যখন হয় তখন হিট অ্যাবজর্ব কতটুকু, হিট রিলিজ কতটুকু, সেখান থেকে আমি কতটুকু হিট পাচ্ছি, বা একটা রিঅ্যাকশনকে একের বদলে 2-3টা স্টেপে করালে সেখানে হিটের কোনো চেঞ্জ আসে কিনা, এরকম কিছু কনসেপ্ট আর কি। সো ইয়া, আজকের পড়া 3 দিন হয়তো, মানে আমি বোর্ড ক্রিয়েটিভ ছাড়া বলতেছি, 3 দিন পর আমরা বোর্ড ক্রিয়েটিভ শুরু করবো আর কি। আচ্ছা, এই ম্যাথটা ট্রাই করে দেখো। হ্যাঁ, হোয়াইট বোর্ডে লেখাটা কি আছে? এক সেকেন্ডের জন্য। হ্যাঁ, থাকার কথা তো। ইউনিটটা কিভাবে বসাইলো এখানে বলছিলাম যে কেপির কেসে ইউনিটটা হয় হচ্ছে ATM টু দি পাওয়ার ডেল n, আর এসি এর কেসে ইউনিটটা হয় মোল পার লিটার টু দি পাওয়ার ডেল n। তো এখানে দেখতে পাচ্ছি ডেল n এর ভ্যালু -0.5, তো এখানেও মোল পার লিটার টু দি পাওয়ার -0.5 বসাই দিল। ওকে, তাহলে এই কেপিকেসি কনভার্সনটি আমাদের এই মানে এখন যে পার্টটাতে যাব এটার সাথে আগের পার্টের কোনো কানেকশন নাই, মানে এই চ্যাপ্টারের অর্ধেকের মতো আর কি শেষ আমাদের অলমোস্ট বলা যায়, একটা টপিক আর কি। তো এই টপিকে আমরা কি কি শিখলাম? ফার্স্টে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি আসলে একদম নতুন একটা এডিশন, আগে কোনো চ্যাপ্টারে ছিল না, এটা আলাদা একটা টপিকই বলতে পারেন, ছোটখাটো একটা টপিক। দেন হচ্ছে আমরা রিভার্সিবল রিঅ্যাকশন, রিঅ্যাকশন রেট দেখলাম, রিঅ্যাকশন রেট নিয়ে কিছু প্রবলেম। দেন অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি, আর্হেনিয়াসের ইকুয়েশন দিয়ে কিছু ম্যাথ সলভ করছি, এটা কিন্তু একটা ভালো টপিক বলতে পারো।
দেন ক্যাটালিস্ট নিয়ে কিছু পড়াশোনা, সেখান থেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নতুন একটা হিউজ টপিক, যেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে পড়ার সময় আমরা লাশ আতেলিয়াতে আসলাম। লাশ আতেলিয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন দেখলাম, ল অফ মাস অ্যাকশন, যেখানে আমরা কেপিকেসির বিভিন্ন ইউনিট বের করা, কেপিকেসির ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করলাম, এন্ড দেন হচ্ছে কেপিকেসির মিউচুয়াল কনভার্সন দেখলাম। ঠিক আছে ভাই একটু হেটারোজেনাস ক্যাটালিস্ট বলুন, হোমোজেনাস আইটা কি জানেন? ক্যাটালিস্ট দুই প্রকার ছিল, একটা হচ্ছে হোমোজেনাস, একটা হেটেরোজেনাস। দ্যাট হ্যাঁ মিন্স হেটারোজেনাস একটু বুঝিয়ে দিবেন ভাই। হেটেরোজেনাস মানে কিছুই না, জাস্ট তাদের স্টেট গুলো, মানে তিনটাই প্রোডাক্ট, রিঅ্যাক্টেন্ট এবং ক্যাটালিস্ট তিনটাই সলিড না, অথবা তিনটাই গ্যাস না, অথবা তিনটাই লিকুইড না। একটাও যদি ডিফারেন্ট কোনো ফেজে থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে হেটেরোজেনাস। এটা প্রসেসটা কি লাগবে? আমাকে একটু ছবিটা পাঠালো তাহলে আমি বুঝতে পারবো, মানে এক্সাম্পল যদি হয় কোনো স্পেসিফিক ইম্পর্টেন্ট এক্সাম্পল তাহলে বুঝতে পারবো। ইয়ে করছিলাম, বলছিলাম যে এই যে অ্যাবজর্পশন প্রসেসটা কি, আমরা দুইটা প্রসেস দেখছিলাম না যে ক্যাটালাইসিসের, একটা হচ্ছে অ্যাবজর্পশন দিয়ে আর একটা হচ্ছে ইয়া দিয়ে, কি বলে যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড দিয়ে, মনে আছে? ওই যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কি, ওই যে আমরা যে চ্যাপ্টার 3 এর স্লাইড থেকে দেখলাম এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড যে ওই যে কি বলে যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, যে সেটা ছিল ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। আর ক্যাটালাইসিস থ্রু অ্যাবজর্পশন হচ্ছে ওই যে আয়রন দিয়ে দেখছিলাম একটা কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে। ওই ক্যাটালাইসিস থ্রু অ্যাবজর্পশনটা এখানে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করছে। পরীক্ষা আসলে এভাবে লেখাই ভালো, মানে এখানে যেভাবে লেখাইছে স্টেপ বাই স্টেপ, চ্যাপ্টার স্টেপে, তাহলে মানে মার্ক করার প্রবাবিলিটি বাড়বে আর কি। তো এখানে আমরা স্টেপ গুলো কিভাবে বলছিলাম, এই চারটা স্টেপটা একটু আবার বুঝিয়ে দিতে পারবেন? প্রথম স্টেপে হচ্ছে কি, আচ্ছা এখানে আমি রিঅ্যাকশনটা আগে দেখাই। রিঅ্যাকশনটা হচ্ছে A + B, AB ফর্ম হবে, এবং এখানে ক্যাটালাইসিস একটা সাপোজ M, এটা নরমালি একটা ইয়া কম্পাউন্ড হয়, ট্রানজিশন মেটাল হয় আর কি। তো ফার্স্ট স্টেপে হবে কি, A আর B দুইজনেই হচ্ছে M এর সারফেসে জোড়া লেগে যাবে। তার মানে কি, সাপোজ M এর একটা ফাঁকা অরবিটাল হচ্ছে এরকম, সো এবারে পাঁচটাই তো A আর B দুইজনেই হচ্ছে এই M এর অরবিটালে অ্যাটাচড হয়ে যাবে। মানে A আর B কিন্তু এখনো কানেক্ট হয় নাই, জাস্ট A আর B M এর সাথে কানেক্টেড হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আচ্ছা, সেকেন্ড স্টেপে হবে কি, এই যে B এর যে ইন্টারনাল মানে B কম্পাউন্ডের মধ্যে কি কি জিনিস প্রেজেন্ট, সাপোজ এখানে B2 A2, এখানে BB, এখানে AA। তো সেকেন্ড স্টেজ হয় কি, এই A আর A এর মধ্যকার যে বন্ডটা এবং B আর B এর মধ্যকার যে বন্ডটা, সেই বন্ডটা হচ্ছে উইক হয়ে যায়। এবং এটা তো উইক হইতেই হবে, কজ এদের মিউচুয়াল বন্ড যদি না ভাঙে তাহলে তো A আর B জোড়া লাগবে না, তাই না? একটু কি বুঝছো? এটা হলো সেকেন্ড স্টেপ, A আর B আলাদা মানে ভাঙা শুরু করলো আর কি, ভাঙা, আর B আর B ও ভাঙা। থার্ড স্টেপে হবে কি, এখন A আর B দুইজনেই তো কিছু ছেড়ে দিয়েছে, কিছু বন্ড, তারপর A আর B দুইজনে হচ্ছে দুইজনের সাথে একটা বন্ড ক্রিয়েট করবে। তার মানে থার্ড স্টেপে এই M এর মধ্যেই থাকবে তারা, কিন্তু তারা নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করা শুরু করবে। A আর B একটা বন্ড ক্রিয়েট করলো M এর মধ্যে থাকা অবস্থাতে। থার্ড স্টেপ তাহলে AB তারা দুইজনেই হচ্ছে অ্যাটাচড উইথ M। আর ফোর্থ স্টেপে হয় কি, A আর B নিজেরা নিজেদের মধ্যে থাকে স্ট্রং, বাট তাদের সাথে M এর যে বন্ড সেটা হচ্ছে ভেঙে যায়। তার মানে তারা M থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন কম্পাউন্ড হিসেবে আত্মপ্রকাশ করে। সরি, এখানে যে বলো অ্যাক্টিভেটেড মেটাল কমপ্লেক্স ক্যাটালিস্ট MA উইথ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি, এই লাইনটা বলতে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এই কমপ্লেক্স কথাটা কেন বললো, আমরা বলছিলাম এই ডি ব্লকের সাথে সে যে একটা ইলেকট্রন দিয়ে বা এটার সাথে একটা এই যে এ অ্যাটাচ হয়ে গেল, এটাকেই বুঝে বলা হচ্ছে কমপ্লেক্স আয়ন, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স আয়ন। আর একটা কথা যেন কি বললো, লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা,
লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি কথাটা কেন বলা, বিকজ এ এর সাথে বি এর অ্যাটাচড হইতে অনেক শক্তি লাগে। আমরা তো অ্যাক্টিভেশন এনার্জি পড়ছিলাম, তো এ এর সাথে বি এর অ্যাটাচড হইতে যেহেতু অনেক শক্তি লাগে, দ্যাটস ওয়াই। স্যার একটা কল আসছে, এক মিনিট। কথাটা কেন বললো আর এটা কেন জরুরি বলতেছিলাম, যদি এ আর বি নরমালি কম্পাউন্ড ফর্ম করে তাহলে কি এদের অনেক হাই অ্যাক্টিভেশন এনার্জি প্রয়োজন। এই জন্যই এ আর বি নরমালি বন্ড ফর্ম করতে চায় না নিজেরা। এখন হইতেছে কি, এ এর সাথে ফার্স্টে এম ফর্ম করতেছে আর বি এর সাথে এম ফর্ম করতেছে। এই দুইটা যে রিঅ্যাকশন হচ্ছে এগুলোর অ্যাক্টিভেশন এনার্জি খুবই কম। তার মানে কম এনার্জি পাইলেই এ আর এম বন্ড ফর্ম করতে পারে, এবং কম এনার্জি থাকলেই বি আর এম ও বন্ড ফর্ম করতে পারে। দ্যাটস ওয়াই এ আর বি খুব ইজিলি এম এর সাথে অ্যাটাচড হয়ে যেতে পারে, কিন্তু তারা নিজেরা অত ইজিলি অ্যাটাচড হতে পারে না। এই জন্যই বলা হচ্ছে যে a catalyst M আর A এর কমপ্লেক্স উইথ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি, যেটা হচ্ছে রিঅ্যাকশনটাকে হেল্প করে। তারপর থার্ড স্টেপটা একটু আবার বুঝে বলতেছি। এই থার্ড স্টেপে ছিল, হ্যাঁ থার্ড স্টেপে ছিল হচ্ছে যে তারা নিজেদের মধ্যে বন্ড ফরমেশনটা শুরু করে। মানে এ আর বি নিজেরা তো আলাদা ভাবে করতে অনেক শক্তি লাগতো, এখন তারা যেহেতু দুইজনেই এম এর সাথে অ্যাটাচড, তারা খুব ইজিলি নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করতে পারতেছে। মানে এ ও তো এম এর সাথে অ্যাটাচড, বি ও এম এর সাথে অ্যাটাচড, এখন তারা নিজেদের মধ্যে একটা বন্ড ফরমেশন শুরু করে। ওটা প্রোডাক্টে 2AB কেন হবে? বুঝি নেই। প্রোডাক্টে 2AB কেন হবে? আচ্ছা, প্রোডাক্টের 2AB কেন হচ্ছে, বিকজ এখানে দুইটা এ দুইটা বি। সো এ যখন বন্ধন ভেঙে যাচ্ছে, বি যখন বন্ধন ভেঙে যাচ্ছে, সো একটা এবি আবার আরেকটা এবি। আচ্ছা বুঝছি। লোকজন খুব লেগে গেছে এটা দেখে। কি দেখে এত রাখছে ভাই, দেখে তো। ভয় ভাই, ভয়। সব জিনিস দেখলে ভয় করে। আচ্ছা হ্যাঁ, আমাদের ইমোজিটা ঠিক আছে। আচ্ছা, তোমার আসলে বই আসলে অনেক কিছুই থাকে, তো তোমরা যদি দেখো যে তোমাদের নলেজ দিয়ে বোর্ড ক্রিয়েটিভ সলভ করা যাচ্ছে আপাতত, ওটাই আসলে এই না বাকি বইয়ে অনেক কিছু এক্সট্রা থাকে সব বইতে, ওখানে এত বদল করা দরকার। ঠিক আছে, এরপর আসি আমরা আয়নিক প্রোডাক্ট। এটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট করতেছি, আয়নিক প্রোডাক্ট। হ্যাঁ, আপনার মাইকের অবস্থাটা একটু বেশি বাজে মনে হচ্ছে। আবার হঠাৎ করে বেশি সাউন্ড চলে কেমন শোনা যাচ্ছে? ভাই আপনার ল্যাপটপ কি চার্জে দেওয়া? চার্জে দেওয়া ছিল, এখন চার্জ খুললাম আর কি। মাঝে মাঝে চার্জে দিলে এরকম খসখস সাউন্ডটা বাজে। কি এরকম ওয়েট সাউন্ড শোনা যাচ্ছে? এখন মনে হয় ঠিক আছে ভাই। এটা আসলে কিসের কারণে হচ্ছে বুঝতেছি না। মানে আমি মাউস প্লাস গ্রাফিক্স ট্যাব প্লাস চার্জার তিনটাই খুললাম আর কি। আচ্ছা দেখা যাক, এখন চার্জটাই চলবে অবশ্যই। শুনতেছি তো না? বুঝা যাচ্ছে তো কথা নাকি আগের মতো? আগে থেকেও বাজে দিচ্ছে। কিসের জন্য হতে পারে বুঝতেছি না। আচ্ছা একটা কাজ, না এটা শোনা যাবে না, মানে কথা একদম বোঝাই যাচ্ছে না, নাকি অনেক সাউন্ড আসছে, মানে ইরিটেট করতেছে সাউন্ডটা না আশেপাশে? ভাই ভয়েসটা কেমন জানি হাই পিচ হয়ে যাচ্ছে, কানে দাগ দিছে, স্ক্রিচিং এর মতো কিছু। ও তাহলে কি এটা ফোনের? আচ্ছা আমি ইয়াটা চেঞ্জ করি তো দেখি, সিএমএস সিস্টেম না দিয়ে কিছু দেই দাঁড়া। আচ্ছা ভাই, আপনি মানে হ্যাঁ, ফোনের আপনি মাইক্রোফোনটা অন ল্যাপটপে- করে ল্যাপটপের মাইক্রোফোনটা অফ করে দিন, পরে ফোনটাকে মাইক হিসেবে ইউজ করতে পারবে। সিএমএস সিস্টেম দিলাম মাইক্রোফোনের সেটিংস, দেখে কিছু চেঞ্জ হয় কিনা। আগের মতোই আছে না?
এই সাউন্ডটা এটা কি শুধু আমি কথা যখন বলি তখন আসতেছে নাকি হচ্ছে কন্টিনিউয়াসলি আসতেছে? ভাই মনে হচ্ছে আপনি যখন কথা বলতেছেন মাইক্রোফোনটা কেউ মানে থাপড়াইতে আছে মাইক্রোফোনটাকে। আচ্ছা, আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। আচ্ছা, এখানে তো ঠিক বুঝতেছি না। যখন এই মিটিংটা আমাদের শুরু করলাম তখন তো ঠিক ছিল নাকি, নাকি তখন এরকম সাউন্ড আসতেছিল? মিটিংটা যখন শুরু করলাম প্রথম দিকে তো বাতাসের সাউন্ড আসতেছিল, কিন্তু এখন অন্য একটা সাউন্ড আসতেছে। হুম। আচ্ছা ভাই, বুঝি ইয়ারফোনের না কি মনে হয় টাইপের, ব্যাগ যেতে হবে। ইউজ করে দেখি। ভিতরে গিয়ে দেখি তো কিছু আছে কিনা। ভার্চুয়াল লাভ হচ্ছে না। হোয়াট চ্যাট সাউন্ড আসতেছে নাকি, সাউন্ড নাকি ওই মাইক্রোফোনে আমি কথা বললে তারপর সাউন্ড কোনটা হচ্ছে? ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, মানে ওই সাউন্ডটার জন্য কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আপনাকে কিভাবে করি। যে ওয়াটারের যে দুইটা আয়ন তার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। তার মানে কি ওয়াটারে কি কি আয়ন থাকে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস। তো এটাকে আমরা একটা রিয়াকশন হিসেবে চিন্তা করতেছি। রিয়াকশনটা কি রকম, এইচ প্লাস আর ওএইচ মাইনাস। তো এখানে কেসির ভ্যালুটা কত হবে, এই যে প্রোডাক্ট, এই যে রিয়াক্টেন্ট, সরি এই যে দুইটা প্রোডাক্ট আর এটা হচ্ছে রিয়াক্টেন্ট। সো আলটিমেটলি আমরা পাচ্ছি কেসি ইনটু এইচ2 ইকুয়াল টু এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এবং এই দুইটাকে নিয়ে ধরা হচ্ছে কেডব্লিউ, এবং কেডব্লিউ এর ভ্যালু হচ্ছে এইচ প্লাস ইনটু ওএইচ মাইনাস। এইটুকু পর্যন্ত বুঝতে কি কোনো সমস্যা আছে কিনা দেখো তো। এটা কি কেআইপি না? আয়নিক প্রোডাক্ট বলতে কি আমরা কেআইপি বুঝি না? আচ্ছা আমি সাউন্ডটা পাচ্ছি না কেন, সাউন্ড কি ধরো একটা জিনিস যখন ভাগ হয়ে যায়, সাপোজ এ বি থেকে যখন এ প্লাস আর বি মাইনাসে যায়, তখন আয়নিক প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, এ প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু বি মাইনাস এর কনসেন্ট্রেশন না? জি ভাই। এখানেও কিন্তু তাই হচ্ছে, দেখো এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন। তো ভাই এই আয়নিক প্রোডাক্ট আর ওই আয়নিক প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স নাই তো, একই তো কথাই, দুইটাই আয়নিক প্রোডাক্ট। মানে এখানে আমাদের অলদো কে আইপি দিয়ে আমরা ডিনোট করতেছি না, কে এসপি কে আইপি ওভাবে ডিনোট করতেছি না, বাট দুইটাই কিন্তু দেখো যে এটা হচ্ছে একদম ওয়াটারের আয়নিক প্রোডাক্ট স্পেশালি বুঝাচ্ছে আর কি, যে কে ডাব্লিউ ডি আর কিছু না। জি। বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা তারপর ঠিক আছে। সো
এই নর্মাল টেম্পারেচারে কেডব্লিউ এর ভ্যালু থাকে হচ্ছে 10 টু দি পাওয়ার -14। এটা হচ্ছে নর্মাল 25 ডিগ্রি সেলসিয়াসে এটার ভ্যালু অলওয়েজ ফিক্স থাকে আর কি। আচ্ছা, এখন আমরা নতুন একটা এখানে একটু কথা বলে নেই। নর্মালি একটা পানিতে দেখো যদি নর্মাল ওয়াটার হয় মানে অ্যাসিড বা বেস না হয়, তাহলে H প্লাস আর OH মাইনাস এর কনসেন্ট্রেশন কিন্তু সেম থাকে। তার মানে কি এটার ভ্যালুও 10 টু দি পাওয়ার -7, এটার ভ্যালুও 10 টু দি পাওয়ার -7, আলটিমেটলি 10 টু দি পাওয়ার -4। বুঝতে পারছো? জি স্যার। এরপর এখন আমরা হচ্ছে অ্যাসিডের, এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। সো এখানে যেটা হচ্ছে একটা অ্যাসিড, এই জন্য একটা H আর A থাকলো। এ হচ্ছে যে কোনো একটা নেগেটিভ আয়ন, সেটা Cl মাইনাস হতে পারে, ফ্লোরিন মাইনাস হতে পারে, যে কোনো কিছু আর কি। তো সেটা ভাগ হয়ে যাচ্ছে H প্লাস A মাইনাস। সো আলটিমেটলি এখানে যে Ka মানে Kw এর সময় কি ছিল, যখন এখানে H2O মানে এখানে H প্লাস, এখানে OH মাইনাস, এখানে H2O, এখানে অ্যাসিডের যখন ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তখন আমরা H প্লাস A মাইনাস এবং মানে জাস্ট প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। মানে এটাও কিন্তু একটা KPKC, এটা কি তোমরা বুঝতেছো তো? এটা হচ্ছে K, একটা KPKCর মতোই একটা K। জি ভাই। আচ্ছা, সো দ্যাটস ওয়াই এখানে KPKCর মতোই এখানে অ্যাসিডের জন্য যখন তখন হচ্ছে Ka ইউজ করা হচ্ছে এবং H প্লাস A মাইনাস দিয়ে এখানে প্রোডাক্ট এবং রিঅ্যাকশন দেখানো হচ্ছে। অলরাইট, এরপরে একটা কিছু প্রপার্টি এখানে দিয়ে দেওয়া, একটা টেম্পারেচারে K এর ভ্যালু হচ্ছে ফিক্সড। তার মানে যদি আমি বলে দিই কোন একটা ইথানোয়িক অ্যাসিড, সাপোজ কোন একটা অ্যাসিড কোন একটা টেম্পারেচারে যদি 25 ডিগ্রিতে তার K এর ভ্যালু থাকে সাপোজ 10, এটা একটা ইম্পসিবল নাম্বার, অল্প ধরে নিলাম 10, তাহলে আজীবনই এটা 10ই থাকবে ওই টেম্পারেচার চেঞ্জ করলে K আবার চেঞ্জ হবে আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে যদি H প্লাস বাড়ে অথবা A মাইনাস বাড়ে তাহলে Ka বাড়বে, আর যদি H প্লাস কমে তাহলে Ka কমবে। এখান থেকে আসলে আমি কি বুঝতে পারলাম, আমরা জানি একটা অ্যাসিড কখন বেশি স্ট্রং হয়, যখন সে বেশি H প্লাস ডোনেট করতে পারে তখনই তো সে বেশি স্ট্রং হয়, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি যে এ যত বেশি H প্লাস ডোনেট করতে পারবে তার K এটাও তত বেশি। তার মানে আমি বুঝতে পারবো দুইটা অ্যাসিড সাপোজ দুইজনের Ka দিয়ে দেওয়া, যার K এর ভ্যালুটা বেশি সে হচ্ছে তত স্ট্রং অ্যাসিড। এটা কি ক্লিয়ার? আচ্ছা ভাই, মানে এগুলো যে কোনো জায়গায় মাপা যায়, শুধু ইকুইলিব্রিয়ামে না? এটা হচ্ছে একটা অ্যাসিডের জন্য ফিক্স, মানে একটা অ্যাসিড যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তখন তার প্রোডাক্টের আর রিঅ্যাক্ট্যান্টের যে রেশিও সেটাই তো Ka। আচ্ছা, বুঝছি। সেম গোজ টু Kb, এটা আলাদাভাবে এক্সপ্লেনের কিছু নাই। এটা একটা বেস, সাপোজ এটা NaOH বা KOH যে কোনো কিছু, সো Na প্লাস আর OH মাইনাসে ভাগ করলো, এবং অ্যাজ ইউজুয়াল আমরা জানি OH মাইনাস যত বেশি দিতে পারবে তত স্ট্রং বেস। দ্যাটস ওয়াই Kb এর মান যত বেশি সে হচ্ছে তত স্ট্রং বেস। তাহলে Ka আর Kb এই দুইটা ব্যাপার ক্লিয়ার না? তো এখানে কিছু অ্যাসিড আর বেস এগুলো মান মুখস্থ করার দরকার নাই, অ্যাবসলিউটলি জাস্ট মানে এক্সাম্পল দিচ্ছে আর কি, যে এটার নাম মিথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরো ইথানোয়িক, এটা হচ্ছে ট্রাইক্লোরো ইথানোয়িক। নাম মুখস্থ রাখার দরকার নাই। জাস্ট এখানে দেখো 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -5, -2, তার মানে এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড কোনটা? না, নিচেরটা 10 টু দি পাওয়ার -2। K এর মান বেশি হলে স্ট্রংগেস্ট অ্যাসিড। এবং এটা যে কেন হচ্ছে, কেন আসলে ট্রাইক্লোরো অ্যাসিড সবচেয়ে স্ট্রংগেস্ট, এটা তো জাস্ট ভ্যালু, মানে এই ভ্যালু দিয়ে তো আমি জানতে পারতেছি, কোনো এক্সপ্লেনেশন তো পাচ্ছি না এটা কেন, জাস্ট জানলাম K বেশি তার মানে এটা স্ট্রং অ্যাসিড। এটা যে কেন হচ্ছে
এই ক্লোরিনের এখানে ভূমিকা কি, এখানে একটা ক্লোরিন থাকায় কেন একটু কম, এই জিনিসগুলো হচ্ছে আমরা সেকেন্ড পেপারে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন আমরা অর্গানিক কেমিস্ট্রি বিশাল চ্যাপ্টার, তার লাস্টের দিকে কার্বক্সিলিক অ্যাসিড নামে একটা পার্ট আছে, সেখানে হচ্ছে আমরা এই এক্সপ্লেনেশনটা পাবো। এইটাই একটা কোশ্চেন, জাস্ট বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে এটা এক্সপ্লেইন কর, জিজ্ঞেস করতে পারে কে স্ট্রংগেস্ট, অথবা এটাও করতে পারে যে কে স্ট্রংগেস্ট এবং কেন স্ট্রংগেস্ট ব্যাখ্যা করো, এরকম টাইপ কিছু কোশ্চেন। আচ্ছা, ওগুলো আমরা এখন সলিউশন যাব না। সেম গোস টু কেবি, এখানে সবচেয়ে স্ট্রংগেস্ট কে, বেস। 2.29 লিথিয়ামটা দেখো এখানে 2.29, ক্লিয়ারলি এটা হচ্ছে স্ট্রংগেস্ট বেস, যার কেবি বেশি সেই তো স্ট্রংগেস্ট, আর তো কোনো কথা নাই এখানে। সো এখানে দেখো লিথিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম, এটা হচ্ছে অ্যামিড, নাম হচ্ছে মিথাইল অ্যামিড। সো এই জিনিসগুলোর মধ্যে একটা কম্পারিজনটা আনছে কিভাবে, কেবির ভ্যালু দিয়ে। এই হচ্ছে কে আর কেবির সিগনিফিকেন্স, আর কি আমরা বুঝতে পারবো কে স্ট্রঙ্গার কে উইকার অ্যাসিড বেস। তাহলে কে কেবির ব্যাপারটা ক্লিয়ার তো নাকি? বজরুল, জি ভাই। তাহমিদ, নাফিস, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝছি ভাই। হ্যাঁ বলো ভাই। আচ্ছা দাঁড়াও দেখি তো। ও ওয়েট ওয়েট, দাঁড়াও হোয়াটসঅ্যাপটা ওপেন করি। আচ্ছা, কই যাবো? এটা না? এবার 17 এমবি এত সময় লাগছে। এটা কি ইয়াতে উইন্ডোজ স্টোরে পাওয়া যায় নাকি হচ্ছে? আচ্ছা আচ্ছা। What? এটা কেন হচ্ছে? ফলোইং ব্লকিং রেজাল্ট ডিক্লেয়ার করতেছে। এখন কোন জায়গায় যাব? তোমরা কি দেখতে পাচ্ছ এই যে মাইক্রোস? আচ্ছা, আমার কম্পিউটার মেবি পুরান দেখে এটা রিকোয়ারমেন্ট মিট করতেছে না, নাকি প্রিন্ট সেভ ক্লোজ দিলে তো ক্লোজ হয়ে যাবে আই গেস। এটা কি, আচ্ছা দেখা যাক কি হয়।
এটা মনে হয় ঝামেলা করবে এখানে, কোনো একটা কারণে আমার ল্যাপটপ এটা সাপোর্ট করতেছে না হয়তো। আচ্ছা ঠিক আছে, আপাতত থাকে, এটা স্কিপ করি কোন আচ্ছা থাক। ওকে, ইয়েটা দেখো, হাইড্রাসিড আর অক্সো অ্যাসিড দেখা যাচ্ছে তো পিডিএফটা, তাই না? আচ্ছা, হাইড্রাসিড আর অক্সো অ্যাসিড জাস্ট একটা রিডিং করে যাও তাদের ডিফারেন্সটা। হাইড্রাসিড মানে তো বুঝতেছই যে আচ্ছা আমরা তো থার্ড চ্যাপ্টারে যখন পড়ছিলাম তখন হাইড্রাসিড অক্সো অ্যাসিডের নেমিং গুলো দেখছিলাম না? হাইড্রাসিডে জাস্ট HCl HBr এগুলো তো ইজি নেমিং, আর অক্সো অ্যাসিডে হচ্ছে আস, ইক, হাইপো, মেটা, মনে আছে? চ্যাপ্টার 3 আমরা এরকম কিছু দেখছিলাম, দাঁড়াও একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল HOCl একটা অ্যাসিড, HClO2, HClO3, HClO4 কোনটার নাম কি? তখন আমরা দেখছিলাম যেটা সবচেয়ে কম থাকে এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস, এটার নাম হচ্ছে ক্লোরাস, এটার নাম হচ্ছে ক্লোরিক, এটার নাম হচ্ছে পারক্লোরিক। অক্সিজেনের রেশিও অনুসারে জিনিসগুলো ডিভাইড করা হয়। পড়ছো যেটা মনে আছে এরকম কিছু? হ্যাঁ ভাই, ওই যে নোমেনক্লেচারে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ওগুলো হচ্ছে অক্সো অ্যাসিড এক্সাম্পল। আপাতত যখন এটা পড়বো তখন মনে পড়লে চলবে। আপাতত এই অক্সো অ্যাসিড জিনিসটা কি এটা বললাম আর কি, যেখানে অক্সিজেন প্রেজেন্ট। ঠিক আছে, এটা একবার রিডিং করে নাও। আচ্ছা, অক্সো অ্যাসিড মানে হচ্ছে যেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকবে, O4 ও থাকবে আর কি, সহজ কথা। তো অক্সো অ্যাসিড ধরো তোমাকে 3-4টা অক্সো অ্যাসিড দিল, কোশ্চেন হচ্ছে যে এখানে তুমি কেমনে বুঝবা এদের মধ্যে স্ট্রংগেস্ট কে বা উইকেস্ট কে? তো তোমার প্রথম কাজ হচ্ছে দেখা এদের মধ্যে কার সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার সবচেয়ে বেশি। তো ক্যালকুলেট করে দেখো যে এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +7, এখানে +6, 5, 4। এভাবে তারা বুঝতে পারছে যে পারক্লোরিক অ্যাসিড হচ্ছে এদের মধ্যে স্ট্রংগেস্ট। বুঝতে পারছো? জি ভাই। এমন যদি কেস হয় যেখানে অক্সিডেশন নাম্বার সেম দুইজনেরই, ইন দ্যাট কেস আমরা কেমনে বুঝবো যে কে এখানে স্ট্রঙ্গার বা কে উইকার? যেমন এটা দেখো, দেখো তো এখানে কার অক্সিডেশন নাম্বারটা কত? এই দুইটাই, HNO3 আর H2PO4। কিন্তু বোথ কেসেই -2। নাইট্রোজেন কি +5 হবে? আমি শিওর না। নাইট্রোজেন +5। অক্সিজেন -2 নাকি -1 ছিল? অক্সিজেন অবভিয়াসলি -2। এটা চেঞ্জ হবে, অক্সিজেন -2 আর হাইড্রোজেন +1 চেঞ্জ হবে হচ্ছে সেন্ট্রাল অ্যাটমে। সেটা তো জানি, অক্সিজেনটা একটু আচ্ছা, ফসফরাস তাহলে 5 হতো ভাইয়া, দুটোই তো 5। দুইটাই এক্স্যাক্টলি। ভাইয়া আমি সেখানে ভুলে গেছি কিভাবে বের করব। তাহলে এটা দেখা যায় তাহলে। সাপোজ HClO4 একটা বের করতে চাচ্ছি, সো +1 +6 +4 into -2 = 0। তাহলে এখানে x টা হচ্ছে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার। আচ্ছা বুঝছি মানুষ। আর এখন তাহলে এই কেসটাতে কি এখানে যে দুইজনেরই +5, তাহলে এখন আমরা কিভাবে বুঝবো কে স্ট্রঙ্গার বা কে উইকার?
ইন দোজ কেস যদি দুইজনেরই অক্সিডেশন নাম্বার সেম হয়ে যায় তখন দেখবো কার সাইজ ছোট, যার সাইজ ছোট সে হচ্ছে স্ট্রঙ্গার। তো আমরা জানি যে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 15টা যদি আমাদের মনে থাকে, এরকম একটা ফর্মুলা বলছিলাম যে নাই প্রিয়া আজ সবই বিরহে এরকম একটা থিওরি দিয়ে। সো দেখতেই পাচ্ছি যে নাইট্রোজেন এখানে স্মলেস্ট আর ফসফরাস হচ্ছে এই দুইটার মধ্যে স্ট্রঙ্গার আর কি, মানে সাইজ বড়। তো ফসফরাসের সাইজ যেহেতু বড় তার মানে সে হচ্ছে উইক হবে, আর নাইট্রোজেনের সাইজ যেহেতু ছোট দ্যাটস হোয়াই HNO3 স্ট্রঙ্গার হবে। জি বুঝতে পারছো? নাফিস বুঝছো ভাইয়া? জি ভাই বুঝতে পেরেছি। তাহমিদ কি হচ্ছে এখানে? আমরা যে বলি যে H, আমরা যে K এর মানটা বলছিলাম, K এর মানটা কেসে কত বলছিলাম যে H প্লাস মাইনাস এই যে এরকম একটা ফর্মুলা বলছিলাম না? অ্যাসিড স্ট্রং মানে কি যে অলমোস্ট পুরোটাই কিন্তু H প্লাস এ কনভার্ট হয়ে যাবে। একটা অ্যাসিড উইক হওয়ার মানে কি যে অনেকটুকুই কনভার্ট হবে না, অনেকটুকু H এতেই থেকে যাবে, H প্লাস এ খুব কনভার্ট হবে না বা A মাইনাস এ খুব বেশি কনভার্ট হবে না। তার মানে অ্যাসিডটা যত বেশি স্ট্রং তার ডিসোসিয়েশনটা তত বেশি হবে বা তার ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট তত বেশি হবে, আর অ্যাসিডটা যত উইক তার ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা তত কম হবে। এই কথাটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, আমি ধরে নিলাম যে এই অ্যাসিডটার H একটা অ্যাসিড, তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে C, এটা 0, এটা 0, কোনো প্রবলেম নেই। এখন তার থেকে যদি তার ডিসোসিয়েশন রেট যদি আলফা হয়, আলফা কে বলা হয় ডিসোসিয়েশন রেট। মোল থেকে কতটুকু ডিকম্পোজ হচ্ছে, তাহলে চিন্তা করো, আমি ধরে নিলাম ডিকম্পোজিশন রেট বা ডিসোসিয়েশন রেট হচ্ছে আলফা, তার মানে 1 মোল থেকে ডিকম্পোজ হয়, তাহলে সি মোল থেকে কতটুকু ডিকম্পোজ হবে? আলফা পরিমাণ, তাই না? তাহলে ডিকম্পোজিশন হচ্ছে এখানে সি আলফা, এবং তাহলে আমি H প্লাস পাচ্ছি সি আলফা পরিমাণ, A মাইনাস পাচ্ছি সি আলফা পরিমাণ। এতটুকু তো বুঝছো না? ট্রাই করো। আবার একটু বলবেন? আমি ধরে নিচ্ছি তার ডিসোসিয়েশন রেট হচ্ছে আলফা। ডিসোসিয়েশন রেট মানে কি 1 মোল থেকে কতটুকু ডিকম্পোজ হয়। আমি ধরে নিলাম 1 মোল থেকে আলফা মোল ডিকম্পোজ হয়, তাহলে ইনিশিয়াল যেটা সি থেকে কতটুকু ডিকম্পোজ হবে? সি আলফা পরিমাণ না? সি সি আলফার বিষয়টা বুঝলাম না। আপত্তি কি হবে? বুঝতে আলফা, তাহলে সি মোল থেকে ডিকম্পোজ হয় সি আলফা। ভাই আপনার লাস্ট কথাটা আমি বুঝতে পারিনি, কেমন জানি ভাই উইয়ার্ড আপনার ভাবে কথা আছে অনেক। বোঝা যাচ্ছে না, মানে ওই স্ক্র্যাচিং সাউন্ডটা আবার বেড়ে গেছে, সেজন্য বোঝা যাচ্ছে। সেটা কি জুমের জন্যই প্রবলেম হচ্ছে কিনা? মানে প্রথমে কি এরকম ছিল যখন বলছিলাম? জি ভাই আজকে বলতে গেলে বারবার এই প্রবলেমটা হইতেছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা হোয়াটসঅ্যাপে চাই তারা। যদি সি আলফা পরিমাণ ডিকম্পোজ হয়ে যায় তাহলে থাকবে কত? সি মাইনাস সি আলফা, অথবা সি কমন নিলে 1 মাইনাস আলফা। এটা কার অ্যামাউন্ট? H এর অ্যামাউন্ট, সেটা এখানে লেখা 1 মাইনাস আলফা ইনটু সি, আর এটা আলফা সি, এটা আলফা সি। এতটুকু কি বুঝতে পারছো? ভাই একটু আবার বলবেন? বুঝিনি। আচ্ছা, ইনিশিয়ালি ছিল হচ্ছে সি, এটার 0, এটার 0। তো আমি করলাম কি, এখান থেকে আমি যেহেতু বললাম যে 1 মোল থেকে ডিকম্পোজ হবে আলফা পরিমাণে, তাহলে সি মোল থেকে কতটুকু ডিকম্পোজ হবে? আচ্ছা, তোমরা তো লেখা দেখতে পাচ্ছ নাকি স্ক্রিনের লেখাগুলো?
আমি যা লিখতেছি তা কি আসতেছে? বুঝি নেই। আচ্ছা, তাহলে সি থেকে ডিকম্পোজ হবে সি আলফা পরিমাণে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে সি আলফা ডিকম্পোজ হচ্ছে। আমি যদি এখান থেকে সি আলফা ডিকম্পোজ করি, এখানে সি আলফা পাবো, এখানে সি আলফা পাবো। ভালো কথা। এরপরে তো এখান থেকে সি আলফা যখন ডিকম্পোজ হয়ে গেল, রিমেইনিং থাকবে কত? সি মাইনাস সি আলফা, অথবা সি কমন নিলে 1 মাইনাস আলফা। ঠিক আছে, সি কমন নিলাম ভাইয়া, সি কমন দিলে 1 মাইনাস আলফা থেকে যায়। আচ্ছা, তাহলে কি এখন বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এগুলোর অনেক কাজ আছে, মানে গৌমি এটার কাজ কি? ভাইয়া ওই যে অসওয়াল্ড ডাইলিউশন ল, এটা কাজটা কি? আচ্ছা, এই এটার লটা কি কাজটা করে? হচ্ছে যে এই যে নরমাল যে কে এটা, কে এর একটা ইকুয়েশন বের করা। নরমালি একটা এসিডের যদি তোমাকে ডিকম্পোজিশন রেটটা বলে দেওয়া হয়, তখন তুমি যে তার কে এটা যেটা বের করতে পারো, সেটা বের করার উপায় হচ্ছে এটা। এখান থেকে আমরা বুঝতে পারতেছি কে এ ইকুয়াল টু আলফা স্কয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সিটা হচ্ছে কি তার কনসেন্ট্রেশন, আর আলফাটা হচ্ছে তার ডিসোসিয়েশন রেট। বুঝছি ভাইয়া। না, এখন কিছু জাস্ট কিছু দাগাইছি আর কি, but কিছু লিখি নাই। ও আচ্ছা, ফুল স্ক্রিন। এখন কি অ্যানোটেশন দেখা যাচ্ছে? সর্বনাশ, আমি তো ফুল স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, জি ভাই এখন এসেছে। এটা বুঝতে পারলাম। আলফা স্কয়ার সি অর আলফা ইকুয়াল টু রুট কে বাই সি, এখানে বিভিন্ন জিনিস আমাদের কাজে লাগতে পারে। এখানে তোমাকে কে এর ভ্যালু বের করতে বলতে পারে, তোমাকে আলফার ভ্যালু বের করতে বলতে পারে, তোমাকে সি এর ভ্যালু বের করতে বলতে পারে। সো আমাদের জানা দরকার কোনটাকে কি বলা হয়। কে এ হচ্ছে কি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কে এর নাম হচ্ছে বিয়োজন ধ্রুবক, মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। সিটা হচ্ছে অ্যাসিডটার কনসেন্ট্রেশন, আর আলফা হচ্ছে ডিসোসিয়েশন রেট। আলফার কে নিয়ে কনফিউজ হওয়া যাবে না, এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটা কিন্তু একটা অ্যাসিডের জন্য ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। বাট ডিসোসিয়েশন রেট এটা চেঞ্জ হতে পারে, ডিপেন্ড করতে পারে আর কি। মানে তাও একটা অ্যাসিডের জন্য এটা ফিক্স। কজ কি কে এ ইকুয়াল টু, মানে ধরো আমি যদি সেম কনসেন্ট্রেশন রাখি, আলফা ইকুয়াল টু রুট কে এ বাই সি, কে এটা এজ এ কোন একটা অ্যাসিডের জন্য ফিক্স। এরপর আমি সিটাকে ভ্যারি করানোর মাধ্যমে আলফাটাকেও ভ্যারি করাতে পারি। সো এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, দিস ইজ আলফা ডিসোসিয়েশন রেট। এই ব্যাপারে কনফিউজ হয়ে যাবে না। আচ্ছা, এরপরে আসি, তাহলে এই ব্যাপারটা তো ক্লিয়ার তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা,
আচ্ছা, একটা প্রবলেম খুবই সিম্পল, আমরা আপাতত আর পিএইচ স্কেলে যাব না, এই দুইটা ম্যাথ করে আজকে ইয়ে করে দিব। So, আমরা বিয়োজন মাত্রা, তার মানে এখানে আলফার ভ্যালু বের করতে বলতেছে। So, তোমরা একটু ট্রাই করে দেখো, এখানে আলফা জানতে চাচ্ছে। আচ্ছা, কালার চেঞ্জ করে কিভাবে এখানে? আচ্ছা, হ্যাঁ। So, আলফার ভ্যালুটা জানতে চাওয়া হচ্ছে, সিটা দিয়ে দেওয়া এবং কে এ দিয়ে দেওয়া। So, আমরা ফর্মুলা যেটা শিখলাম খুবই সিম্পল, জাস্ট এক লাইনের ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা আলফা বের করে